পুরনো দিনের কথা। একটি গ্রামে একজন মুচি থাকত, যে ছিল অবিবাহিত। সে সারা দিন ধরে মানুষের জুতো সেলাই করত এবং তার থেকে যে টাকা উপার্জন করত তা দিয়েই তার দিন কাটত। তার আয় এত কম ছিল যে সে খুব কষ্টে নিজের পেট ভরাতে পারত, তাই সে কখনো বিয়ে করার কথা ভাবতেই পারেনি। একদিন তার খিচুড়ি খাবার খুব ইচ্ছে হলো। সে অনেক দিন ধরে খিচুড়ি খায়নি, তাই সে বাজার থেকে চাল ও কিছু মুগ ডাল কিনে আনল এবং খুব আগ্রহ নিয়ে খিচুড়ি তৈরি করল। যখন খিচুড়ি রান্না হয়ে গেল, তখন সে সেটিকে একটি বড় থালায় ঢেলে রাখল, যাতে তা ঠান্ডা হয়। তারপর সে ভাবল, খিচুড়ি ঠান্ডা হওয়া পর্যন্ত সে মানুষের সেলাই করা জুতোগুলো ফেরত দিয়ে আসে। এই ভেবে সে খিচুড়ি সেখানেই রেখে সেলাই করা জুতো ফেরত দিতে চলে গেল। ইতিমধ্যে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জঙ্গল থেকে ঘুরতে ঘুরতে একটি শেয়াল এদিকে চলে এলো। সে মুচির ঘরটি খালি দেখে ভেতরে ঢুকে গেল। যখন সে সামনে তাকালো, দেখল একটি বড় থালায় টাটকা খিচুড়ি রাখা আছে। শেয়ালটা ক্ষুধার্ত তো ছিলই, সে আর দেরি না করে দ্রুত খিচুড়ি খেতে শুরু করল। সে পুরো খিচুড়ি শেষ করতে পারেনি, এমন সময় দুর্ভাগ্যবশত মুচি বাইরে থেকে এসে পড়ল। মুচিও খিচুড়ি খাবার জন্য উদগ্রীব ছিল এবং তার তাড়া ছিল যে তাড়াতাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি খাবে। এই কারণে সে মানুষের সেলাই করা জুতো তাড়াতাড়ি ফেরত দিয়ে বাড়ি চলে এসেছিল। কিন্তু যখন সে বাড়ি এসে দেখল যে শেয়ালটি মজা করে খিচুড়ি খাচ্ছে, তখন সে দ্রুত ঘরের দরজা বন্ধ করল এবং একটি দড়ি দিয়ে শেয়ালটিকে ধরে বেঁধে দিল। এরপর মুচি একটি মোটা লাঠি নিল এবং মনের সুখে শেয়ালটিকে মারতে লাগল। সে কিছুক্ষণ পরপর উঠত এবং লাঠি নিয়ে শেয়ালটিকে পেটাতে শুরু করত এবং যখন ক্লান্ত হয়ে যেত তখন আবার নিজের কাজে মন দিত। শেয়াল মনে মনে ভাবতে লাগল, যদি এ আমাকে এভাবেই মারতে থাকে তবে আমার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। শেয়ালটি এভাবেই মার খাচ্ছিল এবং সেখান থেকে পালানোর উপায়ও ভাবছিল, কিন্তু সে বাধা ছিল, তাই পালাতে পারছিল না। ফলে মার খেয়ে চুপ করে থাকত। রাত কোনো মতে কেটে গেল। সকালে যখন মুচি তার কাজে গেল, তখন শেয়াল ভাবতে লাগল, এটাই সুযোগ কিছু একটা করার। ভালো কোনো বুদ্ধি বের করা উচিত। শেয়াল কিছুক্ষণ বসে চিন্তা করল এবং অবশেষে তার মাথায় একটি বুদ্ধি এলো। সে আশেপাশে চক্কর কেটে নিজেকে দড়ি দিয়ে আরও শক্ত করে বাঁধল এবং এমনভাবে চিৎকার করতে লাগল যেন সে তার সঙ্গীদের ডাকছে। জঙ্গল একদম কাছেই ছিল, তাই যখন অন্য শেয়ালরা তার আওয়াজ শুনল, তখন তারাও জোরে জোরে চিৎকার করতে লাগল। জঙ্গলে যে শেয়ালগুলো ডাকছিল, তাদের মধ্যে একটি শেয়াল এমনও ছিল যে ওই শেয়ালটির বন্ধু ছিল, যে খিচুড়ি খেয়ে এই বিপদে ফেসে গিয়েছিল। সে যখন তার বন্ধুর আওয়াজ শুনল, তখন সে জানতে চাইল যে তার বন্ধু কোথায় আছে, তাই সে আরও জোরে চিৎকার করতে লাগল। যখন সে বুঝতে পারল যে তার বন্ধু এই গ্রামে আছে এবং তাকে খুঁজতে সে এই গ্রামেই চলে এলো এবং খুঁজতে খুঁজতে অবশেষে মুচির বাড়ির কাছে পৌঁছে গেল। সে কান পেতে শুনল তো তার আওয়াজ ওই মুচির ঘর থেকেই আসছে। সে ভেতরে উঁকি মেরে দেখল যে তার বন্ধুর দড়ি দিয়ে বাঁধা আছে। সে যখন তার কাছে গেল, তখন তার বন্ধুকে জিজ্ঞাসা করল, কি বন্ধু, তুমি এখানে কি করছো, আর তুমি এখানে পৌঁছলে কিভাবে? দড়ি দিয়ে বাঁধা শেয়ালটির এতটা মার লেগেছিল যে তার পুরো শরীর ফুলে গিয়েছিল এবং এই কারণে তাকে খুব মোটা তাজা দেখাচ্ছিল। যখন সে তার বন্ধুকে নিজের কাছে দেখল, তখন নিজের ব্যথা লুকানোর জন্য একটু মুচকি হেসে বলল, আমরা তো মজা করছি বন্ধু, তোমরা তো জঙ্গলে ঘুরে বেড়াও। অন্য শেয়ালটি যখন তাকে দেখল, তখন সে সত্যিই খুব মোটা তাজা লাগছিল। সে তাকে প্রশ্ন করল, তবুও তুমি আমাদের বলো যে তুমি এই সফলতা কিভাবে পেলে? দড়ি দিয়ে বাঁধা শেয়ালটি খুব চালাকি ও বুদ্ধিমত্তা ব্যবহার করে বলল, আমি তোমাদের এই রহস্য বলতে প্রস্তুত, তবে একটি শর্তে। সেটা কি, আমাকে তাড়াতাড়ি বলো। অন্য শেয়ালটি বলল, সেই শর্তটি হলো যে তুমি কাউকে কখনোই বলবে না। না, একদমই না, তুমি আমার থেকে প্রতিশ্রুতি নিতে পারো যে আমি কাউকে বলবো না। এর উত্তরে দড়ি দিয়ে বাঁধা শেয়ালটি বলল, আসলে ব্যাপারটা হলো, আমাকে একজন অত্যন্ত দয়ালু এবং ভালো মানুষ ধরে ফেলেছে। সে আমার খুব যত্ন করে এবং তুমি দেখছো না যে সে কিভাবে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, যাতে আমি নিজেকে ছাড়িয়ে এখান থেকে চলে না যাই।
তারপর সে নিজের বাঁধা দড়ির দিকে ইঙ্গিত করে বলল, দেখো আমি কতটা মোটা তাজা হয়ে গেছি। ওই লোকটি আমাকে রোজ হালুয়া পুরি খাওয়ায়। অন্য শেয়ালটি তার কথা শুনছিল এবং মনে মনে ভাবছিল যে যদি এই সুযোগটা আমি পেতাম। হালুয়া পুরির নাম শুনে তার মুখে জল এসে গিয়েছিল। বাঁধা শেয়ালটি যখন দেখল যে তার বন্ধু তার ফাঁদে পা দিয়েছে, তখন সে আস্তে করে খুব গোপনীয়তার সঙ্গে বলতে লাগল যে তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য এই কাজটা করতে পারি যে তুমি আমার দড়িগুলো খুলে দাও এবং আমি তোমাকে আমার জায়গায় বেঁধে দিই। আর এইভাবে তুমিও 2-3 দিনের মধ্যে আমার মতো মোটা তাজা হয়ে যাবে এবং খুব মজা করবে। বাইরে থেকে আসা শেয়ালটি বোকা তো হয়েই গিয়েছিল, তাই খুশি হয়ে বলল, হ্যাঁ বন্ধু, এটা ভালো, তোমার দয়ায় আমিও 2-4 দিন হালুয়া পুরি খেতে পারবো। নাও, আমি তোমার দড়িগুলো খুলে দিচ্ছি আর তুমি আমাকে তোমার জায়গায় বেঁধে দাও। এরপর সে বাঁধা শেয়ালটির দড়ি খুলে দিল। বাঁধা শেয়ালটি নিজে সেখান থেকে মুক্ত হয়ে তাকে সেখানে বেঁধে দিল এবং সেখান থেকে চলে গেল। যখন মুচি তার কাছ থেকে বাড়ি ফিরে এলো, তখন সে কাছে পড়ে থাকা লাঠিটি তুলল এবং শেয়ালটিকে মারতে শুরু করল। সে কি জানত যে এটা সেই শেয়াল নাকি অন্য কেউ। সে নিজের রাগ মেটানোর জন্য শেয়ালটির ওপর এমন লাঠি বর্ষণ করল যে সে শুধু চিৎকারই করতে থাকল। সেই খুব ভয় পেয়ে গেল যে এ কেমন হালুয়া পুরি যা আমি পাচ্ছি। যাই হোক, কিছুক্ষণ সে চুপচাপ মার খেতে থাকল। কিন্তু যখন সে দেখল যে মোচি কোনো মতেই থামছে না, তখন সে মোচিকে বলল, তুমি আমাকে এভাবে কেন মারছ? আমি তোমার কি ক্ষতি করেছি? এদিকে যখন মোচি শেয়ালটিকে দেখল যে সে মানুষের মতো কথা বলছে, তখন সে খুব অবাক হলো এবং ভাবতে লাগল যে এর আগে তো এ কথা বলতো না। সে মনে মনে ভাবল, নিশ্চয়ই এ আগে আমাকে বোকা বানাচ্ছিল, তাই আমার সাথে কোনো কথা বলেনি, এবং এখন হয়তো সে খুব বেশি মার খেয়েছে, তাই আমার সাথে কথা বলতে শুরু করেছে। মোচি আরও 2-4টে লাঠি মারল এবং বলতে লাগল, যতক্ষণ না আমি আমার খিচুড়ির পুরো বদলা নিচ্ছি, ততক্ষণ আমি তোমাকে এভাবেই মারতে থাকব। বলো, তুমি আমার খিচুড়ি কেন খেয়েছিলে? বেচারা শেয়ালটি এখন জানতে পারল যে তার বন্ধু বেচারা মোচির খিচুড়ি খেয়েছিল এবং এই কারণেই সে তাকে বেঁধে রেখেছিল। সে মোচিকে বলল যে আমি তোমার কোনো খিচুড়ি খাইনি। এরপর সে বলল যে আমি যখন এখানে এলাম, তখন এখানে একটি শেয়াল দড়ি দিয়ে বাঁধা ছিল। সে আমাকে বলল যে তুমি যদি এখানে আমার জায়গায় বাঁধা থাকো, তবে রোজই হালুয়া পুরি খেতে পাবে। তাই আমি তাকে এখান থেকে খুলে দিলাম এবং সে নিজে তার জায়গায় আমাকে বেঁধে এখান থেকে চলে গেছে। আর এখন তুমি এসেছো, তো এসেই আমার পিটুনি শুরু করে দিয়েছ। শেয়ালটির সব কথা শুনে মুচি বলল, আমি তোমাদের সব ফন্দি জানি। এই বলে সে শেয়ালটির পিঠে আরও 2-4টে লাঠি মেরে দিল। এবার তো শেয়াল আরও ঘাবড়ে গেল এবং ভাবতে লাগল যে এ তো আমাকে মেরেই ফেলবে। অতএব সে মুচির কাছে মিনতি করতে করতে বলল, যদি তুমি আমাকে মুক্তি দাও, তবে আমি তোমার বিয়ে বাদশার মেয়ের সাথে করিয়ে দেব। কি বললে? মুচির মুখ খোলা থেকে গেল। বাদশার মেয়ের সাথে আমার বিয়ে? সে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এ কি বলছো? কোথায় আমি গরিব মুচি আর কোথায় বাদশার মেয়ে? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এর উত্তরে শেয়ালটি বলল, না, আমি সত্যিই তোমার বিয়ে বাদশার মেয়ের সাথে করিয়ে দেব। মুচি অবাক হয়ে বলল, সত্যিই নাকি? কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। শেয়ালটি বলতে লাগল যে আমি তোমাকে ওয়াদা করে বলছি যে আমি আমার কথা রাখব। শেয়ালটির এই আশ্বাস দেওয়ার পর মুচি তাকে মুক্তি দিল। শেয়ালটি মুক্ত হওয়ার পর মুচিকে বলল, তুমি ঘরে থেকে আমার অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই তোমার জন্য সুসংবাদ নিয়ে আসব। এই বলে শেয়ালটি সেখান থেকে চলে গেল। শেয়ালটি গ্রাম থেকে বেরিয়ে নদীর তীরে পৌঁছালো। সে নদী পার করল এবং অন্য তীরে পৌঁছে সে মানুষের রূপ ধারণ করল। নদীর ওই পারে অন্য এক বাদশার রাজত্ব ছিল, যার প্রাসাদ নদী থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল। সে নিজেকে দুধ বানালো এবং বাদশার দরবারে পৌঁছে গেল। বাদশা তাকে দেখে জিজ্ঞাসা করল যে, হে বিদেশী, তুমি কে এবং এখানে কি কারণে এসেছো? জবাবে সে মাথা ঝুঁকিয়ে বলল যে, বাদশা সালামত, আমি আপনার প্রতিবেশী দেশের বাদশার দূত। বাদশা যখন এটা শুনল, তখন সে তাকে খুব সম্মানের সাথে গ্রহণ করল এবং তাকে নিজের কাছে বসার জায়গা দিল এবং তাকে জিজ্ঞাসা করল, হে দূত, বলো যে তোমাদের বাদশার আমাদের জন্য কি বার্তা আছে? দূত বিনয়ের সাথে বলল যে, হে বাদশা, আমাদের বাদশা এখনও অবিবাহিত এবং তিনি আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এটা এক অপ্রত্যাশিত ঘটনা ছিল যে ওই বাদশার একটি মেয়ে ছিল এবং সে যুবতী ছিল এবং বাদশা তার সম্পর্কের জন্য চিন্তিত ছিলেন এবং তিনি এই অপেক্ষায় ছিলেন যে কোনো রাজ্য থেকে তার মেয়ের জন্য সম্পর্ক আসবে। যখন তিনি দেখলেন যে সম্পর্ক নিজে থেকেই এসে গেছে, তখন তিনি খুব খুশি হলেন। তিনি দূতকে বললেন যে আমাদের এই সম্পর্ক মঞ্জুর, এবং তিনি একই সাথে বিয়ের তারিখও ঠিক করে দিলেন আর দূতকে অনেক মূল্যবান উপহার দিয়ে বিদায় জানালেন। দূত সেখান থেকে বিদায় নিয়ে আবার নদীতে এলো
এবং সেখানে পৌঁছে আবার শেয়ালের রূপে ফিরে এলো এবং নদী পার করে সরাসরি গ্রামের দিকে চলল। গ্রামে পৌঁছে সে সোজা মোচির বাড়িতে পৌঁছে গেল। এদিকে মোচিও তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখেই খুশি হয়ে বলল, কি সুসংবাদ নিয়ে এসেছ? শেয়াল খুব শান্তভাবে উত্তর দিল যে, তোমার বিয়ের কথা ঠিক হয়ে গেছে এবং অমুক তারিখে তোমার বিয়ে। এটা শুনে মোচি ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু আমার কাছে তো একটা কানাকড়িও নেই। এর উত্তরে শেয়াল বলল যে, তুমি চিন্তা করো না। শেয়াল এতটুকু বলল এবং মোচিকে হতবম্ব ও চিন্তিত অবস্থায় রেখে সেখান থেকে চলে গেল। আসলে মোচির এখনও বিশ্বাস হচ্ছিল না যে তার বিয়ে কোনো বাদশার মেয়ের সাথে হতে চলেছে। এটা ছিল এক অসম্ভব ব্যাপার। কিন্তু যখন ওই তারিখে শেয়াল সকাল সকাল তার কাছে পৌঁছে গেল, তখন সে আরও অবাক হলো এবং শেয়াল তাকে বলল যে, তাড়াতাড়ি করো, আমার সাথে চলো, আজ তোমার বাদশার মেয়ের সাথে বিয়ে। মোচি আর কি সাজ সরঞ্জাম নেবে? সে চুপচাপ শেয়ালের পিছন পিছন চলল এবং শেয়াল তাকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে ওই নদীর কাছে পৌঁছে গেল। তখন নদীর তীরে একজন ধোপা কাপড় কাচতে এসেছিল। শেয়াল তাকে একটি সোনার মোহর দিল এবং বলল যে, তোমার কাছে যত কাপড় আছে সেগুলো আশেপাশে গাছ এবং ঝোপঝাড়ের দিকে ছড়িয়ে দাও। ধোপা তো বিনামূল্যে সোনার মোহর পেয়ে গিয়েছিল, তার আর কি চাই? সে যে কাপড়গুলো ধোয়ার জন্য গাঁট বেঁধে এনেছিল, শেয়ালের কথা মতো নদীর কাছে ঝোপঝাড় এবং গাছগুলিতে ছড়িয়ে দিল। শেয়াল যখন দেখল যে সে কাপড় ছড়িয়ে দিয়েছে, তখন সে একজন তুলো বিক্রেতার কাছে গেল এবং তাকে একটি সোনার মোহর দিয়ে বলল, তুমি ধোনা তুলোর কিছু গাঁট নদীর তীরের কাছে পৌঁছে দাও। তুলো বিক্রেতা লোকটি সোনার মোহর নিয়ে ধোনা তুলোর কিছু গাঁট নদীর তীরে পৌঁছে দিল। আর যখন এই সব হয়ে গেল, তখন শেয়াল মোচিকে বলল, আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। মোচি বলল যে, হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। এরপর শেয়াল মোচিকে বুঝিয়ে বলল যে, আমি নদীর ওই পারে যাচ্ছি এবং তুমি আমাকে এখান থেকে সেখানে যেতে দেখতে থেকো। যখন তুমি আমাকে দেখে নাও যে আমি বাদশার প্রাসাদে প্রবেশ করছি, তখন তুমি ধোপাকে বলবে যে সে তার সব কাপড় নামিয়ে নিয়ে যাক, যা সে গাছ এবং ঝোপঝাড়ে ছড়িয়ে রেখেছে। তারপর তুমি ধোনা তুলোর গাঁটগুলো একত্রিত করে অল্প অল্প তুলো নদীতে ফেলা শুরু করে দেবে। বাকি সব আমি নিজেই ঠিক করে নেব। শেয়াল মোচিকে এই নির্দেশ দিয়ে নিজে নদীতে সাঁতরাতে সাঁতরাতে অন্য তীরে পৌঁছে গেল। অন্য তীরে পৌঁছে সে আবার দূতের রূপ ধারণ করল এবং বাদশার প্রাসাদের দিকে চলে গেল। অন্যদিকে বাদশাহ শাহজাদির বিয়ে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে বসেছিলেন এবং রাজকীয় বরযাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তিনি এই অপেক্ষায় প্রাসাদের ছাদে উঠে দেখলেন তো ধোপা যে কাপড়গুলো গাছ এবং ঝোপঝাড়ে ছড়িয়ে রেখেছিল, সেগুলো দেখে বাদশার মনে হলো যেন বরযাত্রী নদী পার হয়ে এসে ওপারে শিবির স্থাপন করেছে এবং এই মাত্র এখানে পৌঁছবেই, এবং তিনি এই অপেক্ষায় বসেছিলেন। শেয়াল যেই দূতের রূপে বাদশার প্রাসাদে পৌঁছালো, পিছন থেকে মোচি শেয়ালের নির্দেশ মতো ধোপাকে বলল যে সে তাড়াতাড়ি তার সব কাপড় গাছ এবং ঝোপঝাড় থেকে নামিয়ে নিক। এরপরেই সে তাড়াতাড়ি ধোনা তুলোর বড় বড় গোলা নদীতে ফেলতে শুরু করল। নদীতে তুলোর গোলাগুলো ভাসতে ভাসতে দূর থেকে এমনভাবে মনে হচ্ছিল যেন বড় বড় নৌকা নদীতে ডুবছে এবং ভাসছে। এদিকে দূত যেই বাদশার প্রাসাদে পৌঁছালো, তখনই সে কাঁদতে শুরু করে দিল। তাকে এভাবে কাঁদতে দেখে বাদশাহ খুব চিন্তিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তোমার কি হয়েছে আর শাহজাদির বরযাত্রী কোথায়? বাদশাহ সালামত, খুব খারাপ হয়েছে। আমাদের বাদশাহ বরযাত্রীর সাথে নদী পার হচ্ছিলেন যে এক ভয়ঙ্কর ঝড় এসে গেল। সমস্ত সাজ সরঞ্জাম, আমি রোমরা, আত্মীয় স্বজন এবং সেনাবাহিনীর লোকেরা নৌকা সমেত ডুবে গেল। আর আমাদের হবু জামাই কোথায়? সেও কি ডুবে গেছে? বাদশাহ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন। এর উত্তরে দূত বলল যে, বাদশাহ সালামত, ভাগ্যক্রমে আমি এবং বাদশাহী কেবল বেঁচে আছি, আর তিনিও কেবল গায়ের পোশাক নিয়ে, এবং বাদশাহ সালামতের তো পোশাকও ছিঁড়ে গিয়েছিল। একজন গরিব লোকের কাছ থেকে কাপড় নিয়ে তাকে পরানো হয়েছে। কিন্তু তিনি এখন কোথায়? বাদশাহ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন। হুজুর, এই মুহূর্তে তিনি নদীর ওপারে একাকী বসে আছেন। এই কথা শুনেই বাদশাহ তার উজির এবং সৈন্যদের নির্দেশ দিলেন যে এই মুহূর্তে যাও এবং পুরো শান শওকতের সাথে আমাদের হবু জামাইকে প্রাসাদে নিয়ে এসো। নির্দেশ পাওয়ার সাথে সাথেই সেনাবাহিনীর সিপাহীরা মোচিকে নিয়ে প্রাসাদে পৌঁছে গেল। ততক্ষণে ধোপা তার সব কাপড় গুছিয়ে চলে গিয়েছিল এবং তুলোর বড় বড় গোলা নদীতে ডুবে গিয়েছিল। কেবল মোচি হতভম্ব হয়ে অন্য তীরে বসে এই সব কিছু দেখছিল। এরপর মোচিকে নৌকা দিয়ে নদী পার করানো হলো এবং খুব শান শওকতের সাথে বাদশার প্রাসাদে পৌঁছে দেওয়া হলো।
যখন বাদশাহ তার হবু জামাইকে জীবিত পেলেন তখন তাকে দেখে খুব খুশি হলেন এবং এইভাবে শাহজাদি এবং মোচির বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন হল। বিয়ের পর দুধ বাদশাকে বলল যে আলেম পানাহা, যদি অনুমতি দেন তো একটি কথা নিবেদন করি। বাদশাহ বলল, নিশ্চয়ই, বলো, আমাদের পক্ষ থেকে অনুমতি আছে। দুধ খুব আদবের সাথে বলল, আলেম পানাহা, আপনার জামাইয়ের সব কিছু লুট হয়ে গেছে। মা বাবা, আত্মীয় স্বজন, আমির ওমরা সবাই ডুবে গেছেন এবং এখন তিনি একেবারে একা, এবং পিছনে খবর নেই যে প্রাসাদেও কেউ দখল করে নিয়েছে কিনা, কারণ বরযাত্রীর ধ্বংসের খবর পিছনে পৌঁছে গিয়েছিল, তাই তাদের ফিরে যাওয়া অর্থহীন, কেননা তাদের এখানেই থেকে যাওয়ার জন্য বাধ্য করা হোক। ইতিমধ্যে বাদশাহ আগে থেকেই এমনটা ভাবছিলেন। বাদশার একটাই মেয়ে ছিল এবং তিনি তাকে খুব ভালোবাসতেন। তার দূতের এই কথা খুব পছন্দ হলো। তিনি মনে মনে ভাবলেন এইভাবে তার মেয়েও তার চোখের সামনে থাকবে এবং তিনি রাজত্বে তার হাত ভাগ করে নেওয়ার মতো কাউকে পেয়ে যাবেন। তিনি দূতকে বললেন, আমাদের জামাই কি এই কথাটা মানবেন? দূত সঙ্গে সঙ্গে বলল, হুজুর, এটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি তাকে রাজি করিয়ে নেব। বাদশাহ খুশি ছিলেন যে এখন তার মেয়ে তার চোখের সামনেই থাকবে। অতএব মুচিকে সেখানেই একটি প্রাসাদ দেওয়া হলো, যেখানে মুচি রাজকীয় শান শওকতের সাথে থাকতে লাগল। কয়েকদিন পর্যন্ত শিয়ালও সেখানে দূতের রূপে তাদের সাথে থাকল। তারপর একদিন মুচিকে বলতে লাগল যে দেখো, আমি তোমাকে যে ওয়াদা করেছিলাম তা পূরণ করে দিয়েছি, এবার আমাকেও অনুমতি দাও যাতে আমিও আমার সঙ্গীদের সাথে গিয়ে মিশে যেতে পারি। মুচি তাকে অনেক থামাতে চাইল, কিন্তু সে মানল না এবং বিদায় নিয়ে আরও একবার নিজের আসল রূপে এসে তার বন্ধুদের সাথে গিয়ে মিশে গেল। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।